হ্যালো ফ্রেন্ডস, ড্রামার শুরুতে আমরা আমাদের ড্রামার ফিমেল লিড কিয়ানকে দেখি। সে খুব উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে বলে, আমি আমার রক্তের কারণে একজন মানুষের জীবন বাঁচিয়েছিলাম। আমার বংশধরের রক্ত যে কোনো রোগ সারাতে পারে। আর কিছুদিন আগে আমি সেই রোগকে রক্ত দিয়ে সুস্থ করেছিলাম, আর এখন আমার তার সাথে বিয়ে হয়ে গেছে। আজ আমি খুব খুশি। এরপর কিছুক্ষণ পর সেখানে লু চলে আসে। সে কিয়ানকে বলে, আজ তোমার দিনটা খুবই ভালো, কারণ আমার তোমার সঙ্গে বিয়ে হয়েছে। তারপর সে তাকে জড়িয়ে ধরে, কিন্তু ঠিক তখনই সে কিয়ানের পেটে ছুরি মেরে দেয়। এটা থেকে কিয়ান খুব অবাক হয়েছে এবং বলে, তুমি আমার সঙ্গে এটা কেন করলে? লু তখন বলে, যেদিন থেকে তুমি আমার পা ঠিক করেছো সেদিন থেকে আমি ওয়াজিংকে হারিয়ে ফেলেছি। তুমি জানো, যখন আমি তোমার কাছে পা ঠিক করতে এসেছিলাম তখন তুমি আমার চিকিৎসা করেছিলে, কিন্তু এরপরে যখন এই খবরটা ওয়াজিং পর্যন্ত পৌঁছায় তখন সে ভাবে যে আমার এবং তোমার মধ্যে কিছু চলছে, এবং এই কারণে সে ক্লিফ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এখন তুমি যাই করো না কেন, আমার ওয়াজিংকে ফিরিয়ে দাও। যদি তুমি এটা করতে পারো তাহলে বলো, না হলে আমি তোমাকে জীবিত দেখতে চাই না। এটা শুনে কিয়ান কোনো উত্তর দেয় না। লু রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, আর তখনই কিয়ানের মৃত্যু হয়। অন্যদিকে কিয়ানের যখন চোখ খুলে তখন সে পুনর্জন্ম হয়েছিল এবং লুর বাবা তাকে উঠাতে চেষ্টা করেছিল। সে উঠে দাঁড়াতে বাবা তাকে বলে, আমার ছেলের অবস্থা খুবই খারাপ, তুমি কি তার পা ঠিক করে দিতে পারবে? আমি শুধু চাই যেন সে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারে এবং সে তার অসুখের চিকিৎসা হয়ে যাক। তখন কিয়ান নিজের মনে বলে, আমি তো ঠিক সেই সময় ফিরে এসেছি যখন আমি লুর অসুখের চিকিৎসা করেছিলাম, এবং তারপর থেকে আমার জীবনটা সমস্যা পড়ে গিয়েছিল। এখন আর আমি এমন কিছুই করব না। তারপর সে তার বাবাকে বলে, সরি, কিন্তু আমি এসব করতে পারবো না। আমার পূর্বপুরুষরা খুবই কিংবদন্তি ছিলেন, তারা এসব করতে পারতেন এবং তারা এসব চিকিৎসা জানতেন, কিন্তু আমার কাছে তো এত ক্ষমতা নেই। আপনি বরং আপনার লু ফ্যামিলির জন্য অন্য কাউকে উত্তরাধিকারী বানান। এটা জরুরি নয় যে এই ছেলেটা আপনার উত্তরাধিকারী হবে। এটা শুনে লু খুব রেগে যায় এবং একটি শোপিস তুলে নিজে ছুঁড়ে মারে। বাবা তখন লুর উপর খুব রাগ করে এবং বলে, কিয়ানের কাছে ক্ষমা চান যে সে আপনার এত ক্ষতি করেছেন এবং আপনাকে অসম্মান করছে। কিয়ান বলে, কোনো সমস্যা নাই, যদি হোয়াল চেয়ারে বসে থাকে তার জন্য নিজের অনুভূতিগুলো কন্ট্রোল করা খুবই কঠিন। সে না কোনোভাবে তার ইমোশনাল প্রকাশ করবে, তাই আমার কোনো খারাপ লাগেনি। তখন লু বলে, তোমার আমার ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই। আমি এখনই গিয়ে নিজে ওষুধ ট্রাই করব। সেগুলো দিয়ে ওষুধ পানি আমি খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। তোমার পরামর্শে আমার কোনো দরকার নেই। এতক্ষণে সেখানে এক লোক এসে জানায় যে ওয়াজিং এসে গেছে এবং খুব শীঘ্রই সে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এটা শুনে লোক অনেক এক্সাইটেড হয়ে যায়, কিন্তু তার বাবার এ কথা একদমই ভালো লাগে না। লো বলে, ড্যাড, আপনার এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত, কারণ আমার মনে হয় না এই মেয়েটা আমার জন্য কিছু করতে পারবে, আর ওয়াজিং তো প্রায় পৌঁছে গেছে। কেন বলে, আপনারা যদি আমার উপর বিশ্বাস না রাখেন তাহলে আমি আপনার ইনজুরি কিওর করতে পারবো না। এতক্ষণ ওয়াজিন সেখানে এসে যায়। তাকে দেখে লু খুবই এক্সাইটেড হয়ে যায়। ওয়ানজিন তখন বলে, এখন দেখো লু, আমি তোমার জন্য কত ভালো জিনিস এনেছি। এই ওষুধগুলো খেলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিয়ান তখন বলে, এটা আপনাদের মিটিং করা যায় কেন? এটা আমার ফার্মেসি, যদি কথা বলতে হয় তাহলে বাইরে যান। ওয়ানজিন তখন বলে, কি হয়েছে, ভয় পাচ্ছ নাকি? যদি আর আমি পা ঠিক করে দিই তাহলে তোমার এই ভুলভাল ওষুধের কথা সবাই জেনে যাবে এবং তুমি শেষ হয়ে যাবে। এই জন্য তুমি ভয় পাচ্ছ এবং আমাদের এখান থেকে তাড়িয়ে দিচ্ছ। কিয়ান তখন বলে, ঠিক আছে, তুমি যে হার্বস গুলো এনেছো সেগুলোতে লুর পাওয়ার কিছুটা ভালো হতে পারে, কিন্তু সে এই জীবন আর কোনোদিন দাঁড়াতে পারবে না। ওয়ানজিং তখন বলে, ঠিক আছে, তাহলে আমরা বাজি ধরি। যদি আমি লুর পা ঠিক করে দিতে পারি তাহলে তুমি আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাইবে, আর যদি আমাকে হারাও তাহলে আমি হাঁটু গেড়ে তোমার সামনে বসে ক্ষমা চাইবো। কিয়ান তখন বলে, ঠিক আছে, আমি তোমার সাথে বাজি ধরতে রাজি আছি, কিন্তু আমার পেশেন্ট লু হবে না, বরং ওই ছেলেটা হবে। এতক্ষণে সেখানে এক মহিলা তার ছেলেকে নিয়ে আসে এবং বলে, প্লিজ কেউ ওকে তাড়াতাড়ি করে ঠিক করে দাও। কিয়ান তখন বলে, ঠিক আছে, আমি অবশ্যই করব। ওয়েনজিং তখন বলে, আমাদের হাতে 7 দিন সময় থাকবে, আর এই 7 দিনের মধ্যে আমাদের এটা করতে হবে। কিয়ান তখন বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন কথা বলতে শুরু করে। দুজনই প্যারালাইজ, আর 7 দিনের মধ্যে এমন কোনো ট্রিটমেন্ট আছে যা তাদেরকে ঠিক করতে পারে। তখন কিয়ান সেই মহিলাকে বলে, আপনি আপনার ছেলেকে আমার সঙ্গে নিয়ে আসুন, আমরা দুজন মিলে অবশ্যই ওকে ঠিক করে ফেলবো। এরপর তারা সবাই রুমে যায়, আর কিয়ান কেউকে সেখানে শুয়ে দেয়। এরপর সে তার মাকে বলে, 4 দিন আমি ওকে আমার রক্ত খাওয়াবো, সম্ভবত এরপর সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। তার মা তাকে বলে, ঠিক আছে, যা করার করো, কিন্তু আমি শুধু আমার ছেলেকে ফিরে চাই। আমি চাই সে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক। কিয়ান তাকে সান্ত্বনা দেয় এবং বলে, প্রতিদিন নিজের রক্ত কেউকে খাওয়াতে হবে। এভাবে 6 দিন কেটে যায়, কিন্তু কেউ এখনো জ্ঞান ফিরে না। এটা থেকে সে খুবই অবাক হয়ে যায় এবং ভাবে, এটা কিভাবে সম্ভব? সাধারণত 4 দিনের মধ্যে তোর জ্ঞান ফেরার কথা, আজ তো 6 দিন হয়ে গেল, এসব কেন হচ্ছে? এরপর সে আবার নিজেকে কেটে রক্ত বের করতে চায়। তখন সে নিজের হাতে একটা চিহ্ন দেখতে পায় এবং বলে, এর মানে যদি আমি আমার ব্লাড লাইন ব্যবহার করি তাহলে আমি চিরকালের জন্য সাপে পরিণত হয়ে যাব, কিন্তু এখন আমি কি করতে পারি? এই বলে সে চলে যেতে চায়। সে বলে, এখন আমার কাছে শুধু একটা অপশন বাকি আছে, আর সেটা হলো মিটিং, যেটা আমি করতে চাই না। এখন এছাড়া আমার আর কিছু করার উপায় পাচ্ছি না। এতক্ষণে ওয়েজিং এর একটা ভিডিও কল আসে, যেখানে সে বলছে, দেখো,
এখন লু আবার নিজের পায়ে হাঁটতে পারছে। আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি। এখন তুমি কাল ব্র্যাকসেটে আসবে এবং সবার সামনে আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। আমি তোমার জন্য অপেক্ষা করব, তাড়াতাড়ি এসো। এইসব থেকে কিয়ান ভাবে, এখন আমি আর কি করতে পারি? ইন্টিমেট ছাড়া তো আমি আর কোনো পথ দেখছি না। তারপর সে পিছনে ঘুরে কেয়াকে দেখে। তার নজর পড়ে কেয়ারের ঘাড়ে একটা চিহ্নের উপর। সে বলে, তার মানে কি এই ছেলেটা সেই জন যে আমার জীবন বাঁচিয়েছিল? এরপরে একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেকগুলো বাচ্চা একটা সাপকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই কেউ সেখানে আসে এবং সবাইকে তাড়িয়ে দেয়। সে বলে, ওকে মারার দরকার নেই, ও নিশ্চয়ই নিজের বাড়িতে যেতে চাইছে। তোমরা সবাই এখন এখান থেকে চলে যাও। সব বাচ্চারা চলে যাওয়ার পর সে সাপটাকে বিদায় জানায় এবং চলে যেতে থাকে। তখন সাপটা সাইডে সরে যায় আর কিয়ান ট্রান্সফর্ম হয়ে যায়। সে এসে ছেলেটাকে দেখে, যার ঘাড়ে একটা চিহ্ন ছিল, আর বলে, আমি বড় হয়ে যদি আবার তোমার সাথে দেখা করি তাহলে অবশ্যই আমি তোমার উপকারে শোধ নেব। আজ তুমি আমার জীবন বাঁচিয়েছো আর আমি একদিন তোমার জীবন বাঁচাবো। এরপরে সিনে কিয়ান তার মাকে জিজ্ঞেস করে, মা, যদি এমন হয় যে রক্ত দিয়েও সে অসুখ ঠিক হচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি? তার মা বলে, তাহলে শুধু একটা পথে বাকি আছে, সেটা হলো ইন্টিমেট হওয়া। কিন্তু সেটা তুমি জীবনে শুধু একবারই করতে পারবে, এক নির্দিষ্ট সময়ে। এটা ব্যবহার বারবার করা যায় না, তবে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান সিনে ফিরে এসে কিয়ান বুঝে যায় তার কাছে শুধু একটা অপশনই বাকি আছে, সেটা হচ্ছে ইন্টিমেট হওয়া। তারপর সে কেউর কাছে যায় এবং তার উপর সেটা ব্যবহার করে। অন্যদিকে প্র্যাকটিস সিনে দেখা যায় যেখানে সবাই আনন্দ করছে। আজ ওয়েজিং খুবই খুশি, কারণ সে ভাবছে সে জিতে গেছে। তখন ড্যাড বলে, এখনো কিয়ান এখানে আসেনি, মনে হয় সে হেরে গেছে, তাই সে আসতে চাইছে না। মেনসিং তখন বলে, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। সে ওই ছেলেটাকে ঠিক করতে পারেনি, তাই সম্ভবত নিজের জিনিসপত্র গুছিয়ে পালিয়ে গেছে। ড্যাড তখন বলে, সে যেখানেই থাকুক তোমরা তাকে খুঁজে বের করবে। তুমি আর লু যাবে ওকে খুঁজে আন, আর সবার সামনে ওকে ক্ষমা চাইতে হবে। ওয়েন্সি তখন বলে, আমাদের এখনই কাউকে সেখানে পাঠাতে হবে, যাতে সে বেশি দূরে পালাতে না পারে এবং আমরা আগে থেকে অ্যারেস্ট করতে পারি। ঠিক তখন কিয়ান এসে তাকে বলে, কে বলেছে আমি পালিয়ে গেছি? আমি তো এখানেই আছি। ওয়েনজিং বলে, চলো, এখন তোমার হাঁটু গেড়ে বসার সময় এসেছে। তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসো এবং আমার কাছে ক্ষমা চাও, কারণ এছাড়া তোমার আর কোনো পথ নেই। কিয়ান তখন বলে, তোমাকে কে বলেছে আমি হেরে গেছি? ও পুরোপুরি ঠিক হয়ে গেছে। ওয়েনসি বলে, তুমি আমার সঙ্গে মিথ্যা বলছো। এরপর কাটরা তাকে ধরে নিয়ে বাইরে যেতে শুরু করে। ঠিক তখনই কিয়াও সেখানে এসে যায় এবং বলে, থামো। তাকে দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে, তার মানে কি সবকিছু শুধু গুজব ছিল না? কিয়ানের রক্তে এমন কি শক্তি আছে যে কাউকে সুস্থ করে দিতে পারে? তখন কিয়ান বলে, চলো, এবার তোমার ক্ষমা চাওয়ার পালা, কারণ তোমরা তোমার প্রতিশ্রুতি পূরণ করতে পারোনি। ঠিক তখনই লু সেখানে এসে বলে, দেখো, আমিও তো সুস্থ হয়ে গেছি, তাই ওয়ানজিং তোমার কাছে ক্ষমা চাইবে না। এরপর কিয়ান লুকে চেক করার পর সে বলে, তুমি জানো কি, সে 7 বছর ধরে ঘুমায় ছিল এবং গতকালই তার জ্ঞান ফিরেছে। সে এখন পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সে তোমার মতো নয়, তুমি দাঁড়াতে পারছো ঠিকই, কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারো। ওয়েজিং বলে, তুমি কি বাজে কথা বলছো? আমি জানি তোমার জ্বালা হচ্ছে যে আমি ওকে কিভাবে ঠিক করে ফেলেছি, তাই তুমি এসব কথা বলছো, তাই না? এখন এলো নিচে নেমে দেখাবে। লু নিচে নামতে শুরু করে আর কিয়ান কাউন্টডাউন শুরু করে যে কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে। ঠিক তখনই লুর পর পিছলে যায় এবং সে সত্যি পড়ে যায়, খুব বাজেভাবে পড়ে যায়। তার খুব বেশি ব্যথা হচ্ছিল। সে তার মাকে বলে, আমার মনে হচ্ছে আমার পা আর আমার মাঝে নেই, মনে হচ্ছে সবকিছু আগের মতো হয়ে গেছে। তখন ড্যাড বলে, ওয়েজিং, এখন আমরা কি করব? ওয়েজিং তখন বলে, আজই ছিল তার লাস্ট ডোজ, আমার মনে হয় সে কারণে এমন হচ্ছে। তারপর সঙ্গে সঙ্গে তাকে হুইল চেয়ারে বসানো হয়। তখন কেউ বলে, বেড অনুযায়ী লু এখনো পুরোপুরি হিল হয়নি, তার মানে আপনার বেডে হেরে গেছেন আর এখন আপনাদের হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। লু তখন বলে, এমন কিছু হবে না, আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি। এটা শুধু তোমাদের একটা লাগ ছিল যে আমি এভাবে পড়ে গেলাম, নাহলে আমি সম্পূর্ণ সুস্থ। এখনো 7 দিন পূর্ণ হতে 10 মিনিট বাকি আছে। ওয়েনজিং, তাড়াতাড়ি আমাকে ওষুধ এনে দাও, আমি সবার সামনে দাঁড়িয়ে দেখাতে চাই। এরপর ওয়েনজিং তাকে সে ওষুধ দেয়। তখন কিয়ান থেকে বলে, এই ওষুধ খাওয়ার আগে একবার ভালো করে ভেবে দেখো, তুমি শুধু এখন প্যারালাইজড হয়েছো এবং এই ওষুধ খেলে তুমি কিন্তু নিয়মিত জীবনটাই হারাতে পারো, জানতো, ভেবেচিন্তে নিও। লু তখন বলে, আমি তোমার মতো মৃত্যুকের কথা একদম বিশ্বাস করি না। আগে ওয়েনজিন আমাকে ঠিক করেছিল আর আমি এখন জানি সে আমাকে আবারও ঠিক করতে পারবে। এরপর সে তাড়াতাড়ি সে ওষুধটা খেয়ে ফেলে। কিয়ান তখন বলে, আমি শুধু তোমাকে উপদেশ দিতে চেয়েছিলাম, মানবে কিনা মানবে না সেটা তোমার ব্যাপার। তখন ওয়েনজিন তাকে জিজ্ঞেস করে, কি হলো, তোমার পায়ে কি ব্যথা আছে নাকি অন্য কিছু? লু তখন বলে, হ্যাঁ, হচ্ছে। ঠিক তখনই লুর বমি হতে শুরু করে। এটা থেকে সবাই খুব ভয় পেয়ে যায়। ড্যাড তাকে বলে, তুমি আমার ছেলের সাথে কি করেছো? তখন ওয়েনসি তাকে বলে, হতে পারে এই বমিটা ও দ্রুত হওয়ার সুস্থ লক্ষণ। কিয়ান তখন বলে, আমার মনে হয় তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। এই ওষুধের বাটি খাওয়ার পর সে আর কখনো দাঁড়াতে পারবে না, এমনকি তার বেঁচে যাওয়ার জন্য মাত্র 3 মাস সময় বাকি আছে। এরপর তার জীবনে বিপদ মধ্যে পড়বে, এমনকি সে মারাও যেতে পারে। তখন ওয়েনসি বলে, প্লিজ ড্যাড, ওর কথায় বিশ্বাস করবে না, ও শুধু আপনাকে উস্কানোর জন্য এসব কথা বলছে। লু তখন বলে, আমি এখন অনেক ভালো ফিল করছি।
ওএনজি আমাকে একদম ভালো ওষুধ দিয়েছে, আপনি অন্যদের কথা বিশ্বাস করবেন না। এরপর সেখানে গার্ডটি এসে কিয়ানকে বাইরে নিয়ে যেতে চায়। তখন কিয়াও কিয়ানকে প্রোটেক্ট করে। তখন লু কিয়াওকে বলে, তুমি তো দেখছো সে আমাদের সাথে কত খারাপ ব্যবহার করছে, তুমি ওর সাইড কেন নিচ্ছ? কিয়াও তখন বলে, আমি কিছুই জানি না, কিন্তু কিয়ান আমার সেভিয়র, তাই আমার সাইড নেওয়া আমার অধিকার। আর যেহেতু আমি কিয়ানের সঙ্গে কারো কিছু ভুল করার চেষ্টা করলে তাহলে তোমাকে পুরো কিয়াও ফ্যামিলির সাথে লড়তে হবে, কারণ আমার পরিবার এটা কখনোই সহ্য করবে না। তারপর কিয়াও বলে, চলো এখন সময় শেষ, 7 দিন পূর্ণ হয়ে গেছে, এবার আমাদের সামনে দাঁড়িয়ে দেখাও। আর যদি দাঁড়াতে না পারো তাহলে আমাদের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চেতে হবে। তারপর লু দাঁড়ানোর চেষ্টা করে এবং সে দাঁড়িয়েও যায়। তখন ওয়েনজিং বলে, দেখো আমরা তো আমাদের টাস্ক কমপ্লিট করে ফেলেছি। ঠিক তখনই লু টলমল করে এবং মাটিতে পড়ে যায়। তার পা থেকে কালো অ্যালার্জি বের হতে শুরু করে। সবাই তখন অবাক হয়ে যায়, এটা কি ধরনের অ্যালার্জি? ড্যাড ওয়েজিং এর উপর খুব রেগে যান। তিনি বলেন, তুমি তো বলেছিলে সে একদম ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ছেলে তো এখনো ঠিক হচ্ছে না। ওয়েজিং তখন বলে, হতে পারে এটা শুধু ওষুধের রিয়েকশন, কিছুক্ষণ পর এমনি ঠিক হয়ে যাবে। তখন কিয়ান বলে, আমি এসব কিছু জানি না, আমি তোমার উপর 7 দিন সময় দিয়েছিলাম, সেটা শেষ হয়ে গেছে, এখন অবশ্যই আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। লু তখন বলে, আমাকে আরেকটু সময় দাও, ওয়েজিং অবশ্যই আমার পা ঠিক করে দেবে, আমি জানি সে পারবে। কিয়ান তখন বলে, তোমরা যা সময় চেয়েছিলে সেটা তো বিট হয়ে গেছে, এখন সব সময় শেষ, আমি তোমাকে আর 1 মিনিট বেশি সময় দিতে পারবো না। তোমাদের প্রেসক্রিপশন আর ওষুধ কিছুই ভালো ছিল না। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, তুমি যে ব্ল্যাক ডেস প্রেজেন্ট করেছো সেটা নিশ্চয় ওয়েজিং তোমাকে দিয়েছে। সেই যে পেন্টিংটা ডেভিল ডার্ক এনার্জিতে আছে, সেই কারণে তোমার পা এ কালো অ্যালার্জিতে বের হচ্ছে। এগুলো সব খারাপ শক্তি, আর এই অ্যালার্জির জন্য তুমি একদিন দাঁড়াতে পারবে না, এমনকি তুমি চিরতরে তোমার পা হারাতে পারো। তোমার পা এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। লু তখন বলে, তোমার এসব ভয়ের কথা শুনে আমি একদম ভয় পাচ্ছি না। আমি জানি ওয়েজিং আমার সাথে কখনো এমন কিছু করবে না, এবং আমি জানি তুমি ওয়েজিংকে হিংসা করছো, তাই সে আমাকে গিফট দেওয়ার পর তুমি চাও আমি এটা খুলে ফেলে আর ভবিষ্যতে আর কোনো গিফট না নেই। তারপর সে পেন্ডেন্টটা বের করে সবাইকে দেখায়। কিয়ান পেন্ডেন্টটা স্কুল করে বলে, এই পেন্ডেন্ট আর কখনো পরবে না, কিন্তু ওয়েনসিন তবুও লুকে সেটা পরাতে চায়। তখন ড্যাড লুকে সেটা পড়তে মানা করে এবং বলে, কিয়ান খুবই সিরিয়াস হয়ে এসব কথা বলছে, এতে হতে পারে সত্যি কিছু খারাপ আছে, তুমি একটা কাজ করো, এটা পরো না, আর এই প্যান্ডেন্টটা কোথাও ফেলে দাও, আর আমি তোমার জন্য নতুন একটা প্যান্ডেন্ট এনে দেবো। লু তখন বলে, ড্যাড আপনি মিথ্যাবাদীর কথা বিশ্বাস করতে চান? ও যে আমাদের ওয়েনজিংকে সুখী না হোক, আমার মনে হয় আপনিও ওর কথা মানছেন, আমি এই প্যান্ডেন্টটা অবশ্যই পরবো। তারপর সে ওয়েনজিংকে বলে, প্যান্ডেন্টটা পরিয়ে দাও। ঠিক তখনই বাইরে ভয়ঙ্কর ঝড় হতে শুরু হয়। এটা থেকে সবাই অনেক অবাক হয়ে যায়, আর সে ধীরে ধীরে বুড়ো হয়ে যেতে শুরু করে। এটা থেকে সবাই হতভম্ব হয়ে যায়। ড্যাড ওয়েনজিংকে বলে, তুমি আমার ছেলের সাথে কি করেছো? ওয়েনজিং বলে, এই বিষয়ে আমি কিছুই জানি না ড্যাড, আমাকে প্লিজ মাফ করে দিন। এতক্ষণে একজন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমি ডাক্তার শ্যাংকে ডেকে আনি। এই বলে সে দৌড়ে চলে যায়। কিয়ান তখন বলে, আমি আগেই বলেছিলাম এটা পড়ো না, এখন তুমি তোমার কালারটা চেক করো, কালো লাইনগুলো দেখতে পাবে। তখন ড্যাড সঙ্গে সঙ্গে তার কালার চেক করে এবং সত্যি সেখানে কালো লাইন দেখা যায়। এটা থেকে সে আরো বেশি শকড হয়ে যায়। কেউ বুঝতে পারছে না লুর সাথে কি হচ্ছে। কিয়ান তখন বলে, এই পেন্ডেন্টের ভেতরে ইভিল এনার্জি ছিল, আর সেটা আগে আমি তোমাকে বলেছিলাম, এখন এটার পর তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে, তোমার বেঁচে থাকার সময় খুবই কম আছে। এই কথা শুনে ড্যাড তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, কিয়ান যেভাবে হোক আমার ছেলেকে বাঁচাও, সে খুব কষ্ট পাচ্ছে, তার অবস্থা খুবই খারাপ। কিয়ান তখন বলে, না আমি ওকে আর বাঁচাতে পারবো না, কারণ ওকে ইভিল এনার্জি ওর ভিতরে ঢুকে গেছে, আর আমি চিকিৎসা করতে পারি না। তখন ড্যাড আবার বলে, যদি তুমি আমার ছেলেকে চিকিৎসা না করা, যদি সেভাবে মারা যায়, তাহলে আমি তোমাকে কখনোই ছাড়বো না। লু ফ্যামিলি অবশ্যই তোমার থেকে বদলা নেবে। কেউ তখন বলে, আপনি কি এখন আমাকে হুমকি দিচ্ছেন? আর আপনি কি ভাবছেন এভাবে হুমকি দিলে আমি আপনাকে সাহায্য করব? এটা কখনোই সম্ভব নয়। ঠিক তখনই সেখানে মাস্টার জ্যাং আসে। ড্যাড তাকে বলে, দয়া করে আমার ছেলে চিকিৎসা করুন। তিনি তখন লোর উপর অ্যাকুপাংচার করে, আর সে কিছুটা ভালো অনুভব করতে শুরু করে। যখন মাস্টার জ্যাং কিয়াংকে দেখে তখন তিনি তার সামনে হাঁটু গেড়ে বসে এবং বলে, আমি জানতাম আপনি এখানে আছেন, তাহলে আমাকে এখানে কখনো আসতে হতো না, আর আপনার সামনে তো আমি এই চিকিৎসা করতামই না। আমি খুব ভালো আপনাকে সম্মান করি, এরপরে চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন, এর বেশি এনার্জি আমার কাছে নেই। তখন লু বলে, এটা কখনো হতে পারে না, আমার শরীরে যত ইনজুরি আছে সব কেয়ানার কারণে হয়েছে, ওই আমার সঙ্গে এসব করেছে, আর আপনারা ভাবছেন ও আমাকে সাহায্য করবে? এটা কখনোই সম্ভব নয়। এটা শুনে মাস্টার জ্যাং অবাক হয়ে যান। তিনি বলে, আমাকে সে প্যান্ডেটটা দেখান যেটার মধ্যে সে ইভিল এনার্জি ছিল। ড্যাড তাকে সে প্যান্ডেটটা দেয়। তখন মাস্টার জ্যাং বলে, এই ইভিল এনার্জি কখনোই কেয়ানার কারণে আসেনি, বরং এই এনার্জি এসে ওয়েজিং এর কারণে। এটা শুনে ওয়েজিং খুব ঘাবড়ে যায়। এরপর মাস্টার জ্যাং সে ওষুধটা চেক করে, যে লু কিছুক্ষণ আগে খেয়েছিল। চেক করার পর মাস্টার জ্যাং বলে, এই ওষুধটা তো একদমই ভালো না, এবং এটা কাজ করার মতো না, এবং এই ওষুধটা তো এই রোগের জন্য বানানোই হয়নি, বরং এটা শুধু মানুষের অসুখ আরো খারাপ করে দেওয়ার ওষুধ, এছাড়া এর বেশি কিছু নয়। এরপর ডেড ওয়েনজিং এর ওপর খুব রেগে যায় এবং বলে, তুমি আমার ছেলের জীবন ধ্বংস করে দিয়েছো,
শুধু তোমার ওষুধ আর ইঞ্জুরির কারণে আমার ছেলে আজ একদম খারাপ অবস্থায় চলে গেছে। এরপর ড্যাড তাকে মারতে যান, কিন্তু কিয়ান তাকে থামিয়ে বলে আগে আমার সাথে আমার কন্ট্যাক্ট করেছিল সেটা পূরণ করো হোক। এরপর কাটিয়ে এসে ওয়েনজিকে জোর করে হাঁটু গেড়ে বসায়। তারপর ড্যাড নিজেও তার সামনে হাঁটু গেড়ে বসাবে এবং বলে প্লিজ আমাদের মধ্যে যা কিছু হয়েছে আমাকে ক্ষমা করে দাও। আমার ছেলে চিকিৎসা করো, যদি সে ভালো না হয় তাহলে লো ফ্যামিলির উত্তরাধিকারী কে হবে? তখন কিয়ান বলে আমি এখন ও চিকিৎসা করতে পারবো না, তারপর আমি ওকে এসে অবশ্যই দেখবো। এরপরে তারা দুজনে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িতে বসে কেউ কিয়ানকে বলে তোমার কি এটা একদম অদ্ভুত লাগছে না যে লু ফ্যামিলির উত্তরাধিকারী মানে লু এত ভয়ঙ্কর অসুখে পড়েছে, তা অবশ্যই একটু ওষুধের কারণে। আর আমি নিজেও 7 বছর ঘুমাইছিলাম, আর আমার ক্ষেত্রেও কারণ ছিল এই ইভিল এনার্জি। হতে পারে আমাদের দুজনের অবস্থা সেম একই মানুষের জন্য হয়েছে। কিয়ান তখন বলে তোমার মানে লু ফ্যামিলির ভেতরে কেউ এমন কেউ আছে যে তোমাদের দুজনকে এক অবস্থায় ফেলতে চায়, যাতে সবকিছু নিজের কন্ট্রোল নিতে পারে। আর হতে পারে সে লু ফ্যামিলির ছোট ছেলে ফ্যাং। এরপর লু ফ্যামিলির দৃশ্য দেখানো হয় যেখানে ড্যাড লুকে নিয়ে খুবই চিন্তিত থাকেন। এতক্ষণে ফ্যাং সেখানে আসে। ড্যাড তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? ফ্যাং বলে আমি শুনেছি আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, তাই ভাবলাম ওর সাথে একবার দেখা করে আসি, সেজন্য এখানে এসেছি। এরপর সে ওয়াজিংকে দেখে আর ওয়াজিং তাকে খুব দৃষ্টভাবে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল ওরা দুজনে আগে থেকে একে অপরকে চিনে। তখন লু বলে ফ্যাং আমার ব্যাপারে একদম চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। দেখো আমি আবার নিজের পায়ে দাঁড়াবো, কারণ লু ফ্যামিলি আমার খুব দরকার। তখন ড্যাড বলে ফ্যাং এসব বাদ দাও, বরং এই ওএনজি নামের ফালতু মেয়েটার ব্যাপারে খোঁজ দাও। আমি জানতে চাই সে আসলে কে, আর সে কেন আমার ছেলে এই জ্যান প্যান্ডেন্টে বিষ দিয়েছিল। তখন লু বলে ড্যাড ও এমন না, ও এমন কেন করবে? ওয়েজিং বলে কোনো সমস্যা নেই, ড্যাডকে আমার ব্যাপারে তদন্ত করতে দিন, আমিও দেখতে চাই তিনি আমার সম্পর্কে কতটা সত্য জানতে পারেন। আমি নির্দোষ, আমার বিরুদ্ধে কোনো সে প্রমাণ পাবে না। ফ্যাং তখন বলে ঠিক আছে, আমি এই ব্যাপারটা একেবারে মূল পর্যন্ত যাব। ওয়েনজিং আসলে কে আমি সেটা বের করব। এরপর ফ্যাং ওয়েনজিনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর তারা দুজনে একটা রুমে আসে। তখন ওয়েনজি বলে আর কতদিন আমাকে অভিনয় করতে হবে, আমি আর এই গেম খেলতে চাই না, আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, আর এখন আমি আর কারো কথা শুনতে পারছি না। ফ্যাং বলে আর একটু সময় অপেক্ষা করো, ধীরে ধীরে সবকিছু আমার হাতে চলে আসবে, তারপর আমরা দুজনে খুব সুখে থাকবো, আর আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। তখন ওয়েনজি বলে এই সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি কেন আমাকে বলোনি যে তুমি যে ওষুধটা আমাকে দিয়েছিলে সেটা যদি আমি লুকে খাওয়াই তাহলে সে মরতে মরতে বাঁচবে আর খুব তাড়াতাড়ি তার মৃত্যু হয়ে যাবে। ফ্যাং তখন বলে হ্যাঁ, তখন আমি তোমাকে এই কথাটা বলিনি, কিন্তু আমি নিজেও চাই যে লু মারা যাক, যাতে তার সমস্ত অংশ আমার হয়ে যায়, আর শেষে আমি লু ফ্যামিলির হেড হতে পারি। আর সেই ডেড ভেন্ডেলের ভেতরে যে ইভিল এনার্জি আছে সেটা সব আমি নিজে পাঠিয়েছিলাম, এসব কিছু আমি নিজে প্ল্যান করেছিলাম। তখন ওএনজি বলে এই সব কিছু তুমি আমাকে আগে বলতে পারতে। ফ্যাং তখন বলে কোনো সমস্যা নেই, আমি তো এখন তোমাকে বলেছি। ঠিক তখনই দেখানো হয় যে সেখানে একটি ক্যামেরা লাগানো ছিল, আর তাদের এই সব কথা সবকিছু কিয়ান ও কেওয়া দেখছিল। কেওয়া তখন বলে এই লু ফ্যামিলি আসলে কতটা খারাপ, ছোট ভাই তার বড় ভাইকে শুধু এই কারণে মারছে যাতে সে সমস্ত ফ্যামিলির সবকিছু হাতিয়ে নিতে পারে। কিয়ান তখন বলে সব ধনী পরিবারে এমন হয়, কারণ ওদের ভিতরে অনেক বেশি লোভ থাকে, আর সেই কারণে তারা একে অপরকে মারতে একটু অনুশোচনা করে না। কেউ তখন বলে কিন্তু আমার পরিবার তো এমন নয়, আর তুমি আমার জীবন রক্ষা করেছো, তা আমি যে আমার গ্রুপের 50% শেয়ার তোমাকে দিতে। কিয়ান তখন বলে আমি এটা নিতে পারবো না, তার বদলে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ ওষুধের ফর্মুলা লিখে দিচ্ছি, তোমার সেগুলোর উপর কাজ শুরু করো, আর যখন সে ওষুধগুলো স্টকে চলে আসবে তখন আমি তোমার এই গিফট গ্রহণ করব। কেউ এসে রাজি হয়ে যায়। এদিকে লু ফ্যামিলির দৃশ্য দেখানো হয়। ফ্যাং ড্যাডের কাছে গিয়ে বলে আমি অনেক ইনভেস্টিগেশন করেছি আর জানতে পেরেছি যে প্রেসক্রিপশনটা একদম ঠিক ছিল, এতে কোনো সমস্যা ছিল না। ড্যাড তখন বলে সব ঠিক থাকলে লুর পায়ের অবস্থা এমন কেন হচ্ছে, কেন সে ভালো হচ্ছে না? যদি প্রেসক্রিপশনে কোনো সমস্যা না থাকতো তাহলে ওর পা এতদিনে ঠিক হয়ে যাওয়ার কথা। লো তখন বলে ড্যাড আপনি তো এখন নিজেই দেখছেন, আমি আগেই বলেছিলাম ওয়েনজিং কখনো ভুল হতে পারে না, কিন্তু আপনি তখন আমার কথা শুনেননি। এরপর ফ্যাং বলে ড্যাড এই সব কিছু আসলে কিয়ানের একটি ষড়যন্ত্র, সে আমাদের এই ব্যাপারের মধ্যে ফাঁসিয়ে রাখতে চাইছে। এরপর সে সবাইকে একটি নিউজ দেখায় যেখানে কিয়ান গ্রুপ কিছু লোক নতুন আবিষ্কার করছে, যার ফলে তাদের স্টক অনেক প্রাইস বেড়ে গেছে এবং তাদের অনেক লাভ হয়েছে। ফ্যাং তখন বলে ড্যাড যদি আমরা কোনোভাবে কিয়ানকে আমাদের দলে নিয়ে আসতে পারি আর সে যদি আমাদের জন্য কিছু ওষুধ লিখে দেয় তাহলে আমাদের কোম্পানি বিশাল লাভ হবে। লো এই কাজটা তুমি নিজে করতে পারো। এরপর ওয়েনজিং লোকে বলে আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি এখন যাও আর কিয়ানের সাথে সময় কাটাও, তাকে বিশ্বাস করাও যে তুমি তার পক্ষে আছো। যখন সে তোমাকে ওষুধ দেবে তখন আর তার কোনো কাজ থাকবে না, এরপর আমরা দুজনে অবশ্যই বিয়ে করব। লো এই কথা রাজি হয়ে যায়। আরেকবার লো ফ্যামিলি খুব খুশি হয়ে ওঠে। এরপর অন্যদিকে প্রেস কনফারেন্সে টিস্যু দেখানো হয়। কিয়ান আজকে প্রেস কনফারেন্সের জন্য অনেক বেশি আয়োজন করেছিল, কিন্তু তখন বলে তুমি এত ছোট একটা কনফারেন্সও রাখতে পারতে, এত বড় পার্টি দেওয়ার কি দরকার ছিল? কিয়াও তখন বলে এটা আমাদের প্রথম প্রেস কনফারেন্সে,
তাই আমি চেয়েছিলাম এটা যাতে সবচেয়ে ভালো হয়। ঠিক তখন সেখানে লু ফ্যামিলি এসে পৌঁছে যায়। কিয়াও তখন বলে, আমরা তো তোমাদের এখানে ডাকিনি, তোমরা তো এখানে কে ইনভাইট করেছে? তখন লু বলে, আমি এখানে শুধু কিয়ানের সাথে কথা বলার জন্য এসেছি। এরপর সে কিয়ানকে বলে, আমি তোমার সাথে বিয়ে করতে চাই। কিয়ান তখন বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? ড্যাড তখন বলে, কিয়ান তুমি একবার এই বিষয়টা ভালো করে ভেবে দেখো। লো তোমাকে বিয়ে করতে চায়, যদি তুমি ওকে বিয়ে করো তাহলে আমরা আমাদের কোম্পানির অর্ধেক সম্পত্তি তোমার নামে করে দেবো। এর বদলে তোমরা আমাদের কিছু প্রাচীন ওষুধের ফর্মুলা লিখে দিতে হবে, যাতে আমাদের ফ্যামিলি এভাবে গ্রোথ করতে পারে। কিয়ান তখন বলে, আমি এসব কিছু করব না। আর আপনারা এবং ফ্যাং এবং ওএনজির কথা এসব করেছেন তাই না? আমার কাছে একটি বড় সত্য আছে। এরপর স্ক্রিনে ওদের দুজনে একটি ভিডিও দেখানো হয়, যেখানে তারা একে অপরের খুব কাছাকাছি ছিল। এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তখন ফ্যাং লোকে বলে, এই জেট প্যারেন্টের ভেতরে যে ইভিল ভার্সন ছিল সেটা আমি তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম। আর যে ওষুধ আমি তোমাকে দিয়েছিলাম সেটার ভিতরে বিষ মিশানো ছিল, যার কারণে তুমি ধীরে ধীরে মারা যাবে। এই সব কিছু আমি নিজে প্ল্যান করেছিলাম। আর ওয়েনজিং শুধু তোমাকে ধোকা দিয়েছিল, তুমি কখনো তার কাজে আসনি। আমি ছোটবেলা থেকে তোমাকে ঘৃণা করতাম, কারণ আমি জানতাম লো ফ্যামিলির বড় হেড তুমি হবে। আর এই কথাটা একদম আমি সহ্য করতে পারতাম না। এই সব কিছু দেখে ড্যাড ভীষণ রেগে যায় আর বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে নিজের লোক আমাদের সাথে এমন করতে পারে। এরপর লু ওয়েনজিকে বলে, তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে তাই না? তোমার কি হয়ে গেল? ওয়েনজিন তখন বলে, এমনটা কখনোই ছিল না। আমি ছোটবেলায় শুধু ফ্যাংকে বিয়ে করতে চেয়েছি, তোমার প্রতি আমার কখনো ফিলিং এ আসেনি। লু তখন বলে, তুমি তো আমার এত যত্ন নিয়েছো, আমার জন্য রাত জেগেছো, সেগুলো তাহলে কি ছিল? ওয়েনজি তখন বলে, এটা আমি ছিলাম না, ওটা ছিল কিয়ান। ওই তোমার যত্ন নিয়েছিল। আমার কাছে এত সময় ছিল না যে তোমার এত বেশি খেয়াল রাখবো। আর এমনি তো আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্টেড নেই, তাই আমি তোমার জন্য এসব কেন করব? এরপর ড্যাড সেখানে গার্ডদের ডাকায় এবং তাদের দুজনকে জোর করে বের করে দেন। এখন লু তার আগের কথাগুলো খুব আফসোস করতে থাকে। লু তখন কিয়ানকে বলে, প্লিজ যেভাবে হোক আমাকে ঠিক করে দাও, আমি এখন ঠিক হতে চাই। আমি এসব সহ্য করতে পারছি না, প্লিজ তুমি আমার এই কাজটা করে দাও, আমাকে সুস্থ করে দাও। কিয়ান তখন বলে, সরি, এইসব কিছু এখন আর করা সম্ভব নয়, আমি এটা করতে পারবো না। এরপর ড্যাডও তাকে আরো কিছু বলা থেকে বিরত করেন। তারপর তারা দুজন চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যে তাদের প্রেস কনফারেন্সে শুরু হয়ে যায়। পরবর্তী দৃশ্যে লুকে দেখানো হয় সে একটি বাক্স নিয়ে খুব দুঃখী হয়ে বসে আছে। তখন ড্যাড তার কাছে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লু তার কারো কথা শুনছিল না। সে বলে, ড্যাড আমি এর মধ্যে শুধু কিয়ানের সাথে দেখা করতে চাই। অন্যদিকে কিয়ান ও কিয়াও একসাথে থাকে। ঠিক তখন তার কাছে লু ফ্যামিলি থেকে একটা কল আসে এবং তাকে সেখানে ডাকা হয়। তখন কিয়াও বলে, আমি তোমার সাথে যাব। কিয়ান তখন বলে, না তুমি একদমই যাবে না, কারণ এমন অনেক বিষয় আছে যেগুলো আমাকে একা হ্যান্ডেল করতে হবে, আর এবার আমি সেগুলো করেই ছাড়বো। এই কথা বলে চুপচাপ সে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে লু ফ্যামিলিতে পৌঁছে যায়। লু যখন তাকে সেখানে দেখে তখন সে খুব তার কাছে ক্ষমা চায় এবং বলে, প্লিজ একবার তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তোমার জন্য আমার জন্য মনে ফিলিং আছে, তাই তো তুমি এত সুন্দর একটা গিফট দিয়েছিলে। যদি এমন না হতো তাহলে তুমি কখনোই গিফট দিতে না। কিয়ান তখন বলে, এই গিফট আমি তোমাকে অনেক আগে দিয়েছিলাম, আর এখন আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই, কোনো ফিলিংসও নেই, তাই প্লিজ তুমি নিজের সময় নষ্ট করো না। তারপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু লুট তাকে আটকায়, সে তাকে যেতে দিচ্ছিল না। এমন সময় কাও সে তাদের দুজনকে আলাদা করে দেয়। এরপর সে লুকে বলে, তুমি আর কখনো এভাবে কিয়ানকে টাচ করবে না, কারণ সে তোমার সেভিয়ার। আমি চাই না সে কোনো সমস্যায় পড়ুক, আর যদি সে তোমার সাথে থাকতে না চায় তাহলে এর মানে ওর থেকে তুমি দূরে থাকবে, আর কখনো তুমি তার কাছে আসবে না। আমি এই ধরনের কোনো কথা সহ্য করবো না কিন্তু। এরপর কাউ কিয়ানের সাথে নিয়ে সেখান থেকে চলে যায়, আর লু নিচে পড়ে যায়। তো অবশ্য কিয়ানকে ডাকছিল, সে বলছিল, প্লিজ একবার আমার কথা শোনো, আমি তোমাকে যা বলছি সেটা একবার শোনো। এরপর কাউ কিয়ানের সাথে বাইরে আসে। কিয়ানের ঠান্ডা লাগছিল, তাই কেউ তাকে নিজের কোটটা দিয়ে দেয়। এরপর তার দুজনে বাইরে ফিরে আসে। কিয়ান লাইট অন করে, ঠিক তখন তার পিছলে যায় আর কাউ তাকে ধরে ফেলে। এরপর সে তাকে কুলে তুলে ভিতরে নিয়ে যায়। ভিতরে নিয়ে যাওয়ার পর সে তার পায়ে ম্যাসেজ করে দেয়, যাতে সে অনেক ভালো ফিল করে। এসব থেকে কিয়ান খুবই অস্বস্তি বোধ করে। তারপর কাউ কিয়ানকে বলে, তুমি জানো যখন তুমি আমার ট্রিটমেন্ট করেছিলে তখন তোমার বলা প্রতিটা কথা আমি পরিষ্কার মনে শুনছিলাম। আমি শুধু চাই যে তুমি আমার সাথে একটা রিলেশনশিপে আসো, আর আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার জন্য আমার অনেক ফিলিংস আছে। এসব আমার জন্য একদম নতুন, তাই আমি ভেবেছি এইসব কথা আমি তোমাকে বলি। আর আমি চাই আমরা দুজন একসাথে টাইম স্পেন্ড করি। তুমি আমার সেভিয়ার, আর আমি তোমাকে খুব রেসপেক্ট করি। এইসব কথা কিয়ান শুনে খুবই অস্বস্তি ফিল করে, তাই শেষমেশ তাকে ওকে বলে দিয়ে চলে যায়। ঠিক তখনই কাউ তাকে কিস করতে যাচ্ছিল। এমন সময় কিয়ানের পা আবার মচকে যায়, সেই সঙ্গে সঙ্গে নিচে বসে পড়ে আর বলে, তোমার মেসেজ টিক্স খুব ভালো ছিল, কিন্তু আমি জানি আমি আমার বডিকে কিভাবে ট্রিট করব, তাই তুমি যাও, নিজের কাজ করো, রেস্ট নাও। এরপর কাউ তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এদিকে লুকে দেখানো হয় তার কাছে একটা অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনি অনেকদিন ধরে কিছু খাননি, এভাবে থাকলে আপনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন, আপনাকে খেতে হবে। কিন্তু লু সঙ্গে সঙ্গে তাকে মানা করে দেয়।
অ্যাসিস্ট্যান্ট যখন চলে যাচ্ছিল তখন একজন লোক এসে তাকে বলে যে খুব শীঘ্রই কিয়ানের বিয়ে হতে যাচ্ছে। এই কথা অ্যাসিস্ট্যান্টকে লোকে জানায় কিয়ান ও কাওয়ার খুব তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে। এই কথা শুনে লু সঙ্গে সঙ্গে বাইরে আসে আর বলে কিয়ান আমার সাথে এমনটা কখনো করতে পারবে না। আমি জানি সে শুধু এইসব আমাকে জেলাস ফিল করানোর জন্য করছে। তোমরা যাও আর ওএনজিকে খুঁজে নিয়ে আসো। আমি তাকে সেই এঙ্গেজমেন্টে নিয়ে যাব যাতে সে কিয়ানের কাছে মাপ চাইতে পারে। তখন কিয়ান আবার আমাকে সিলেক্ট করবে আর আমি কিয়ানকে ছাড়া থাকতে পারবো না। অ্যাসিস্ট্যান্ট তাকে ওকে বলে চলে যায়। পরের সিনে ফ্যাং আর ওএনজিকে দেখানো হয়। ওএনজি বলে তুমি তো বলেছিলে তুমি খুব শীঘ্রই লু ফ্যামিলি হেড হয়ে যাবে আর তোমার যা কিছু থাকবে সবই আমার হবে। এরপর আমরা বিয়ে করব। তোমার সে প্রমিসগুলো কোথায় গেল? ফ্যাং তখন বলে প্লিজ এবার আমার সাথে এসব আজেবাজে কথা বলা বন্ধ করো। এই মুহূর্তে আমি তোমার কোনো কথা বলতে চাই না। ঠিক তখন সেখানে লু এসে পৌঁছায় এবং বলে আজ আমি তোমাদের শাস্তি দিয়েই ছাড়বো। ফ্যাং বললো তুমি এখন বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম তুমি মারা গেছো। লু তখন বলে আমি তোমার নিজের ভাই, তোমার রক্ত সম্পর্কের ভাই, তবুও তুমি আমাকে বিষ দিলে। এটা তুমি কিভাবে করতে পারলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ফ্যাং তখন বলে আমি শুধু সে পজিশনটা চাই যেটা তোমার কাছে আছে আর সেটার জন্য যে কোনো কিছু আমি করতে পারি। এরপর গার্ডরা এসে ফ্যাংকে নিয়ে চলে যায়। তখন ওয়েনজিং লুর কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে প্লিজ আমাকে মাফ করে দাও, আমার সাথে এসব করো না, আমি এসব সহ্য করতে পারবো না। লু তখন বলে ঠিক আছে তাহলে তোমাকে আমি ক্ষমা করতে পারি যদি তুমি কিয়ানের কাছে ক্ষমা চাও। যদি সে তোমাকে ক্ষমা করে তাহলে আমি তোমাকে অবশ্যই ক্ষমা করবো। ওয়েনজিং তখন বলে আমি এটা কখনোই করবো না, আমি কিয়ানের কাছে কখনোই মাফ চাইবো না। তখন লু তাকে সেখানে ফেলে দিয়ে বলে তুমি এখানে পচে মরো, যা করার আমি নিজেই করবো। এ বলে সে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর ওয়েনজিং বলে লু তুমি আমার সাথে একদমই ভালো ব্যবহার করোনি, আমি কখনো কিয়ানের কাছে ক্ষমা চাইবো না। আর যদি কিয়ান মরে যায় তাহলে সব শেষ হয়ে যাবে, তারপর তুমি শুধু আমার কাছে ফিরে আসবে। তাই আমাকে অবশ্যই কিয়ানের কাছ থেকে বদলায় নিতে হবে। এদিকে কিয়ান আর কাউকে দেখানো হয় আজ তাদের এঙ্গেজমেন্ট সেরেমনি আর তারা খুব বেশি এক্সাইটেড ছিল। অন্যদিকে লু তার গাড়িতে বসে আছে। সে তাদের অ্যাসিস্ট্যান্টকে বলে আজ যে গিফটটা তোমাকে দিয়েছিলাম সেটা আমাকে ফিরিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট তাকে সেই রিংটা দেয় যেটা লু কিয়ানের জন্য কিনেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে এতক্ষণে তো ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, জানি না সে আপনার এই গিফটটা পছন্দ করবে কিনা, আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে কিনা। লু তখন বলে আমি জানি ওর মনে আমার জন্য এখনো ফিলিংস আছে, তাই সেটা অবশ্যই করবে। এরপর সে গাড়ি চালিয়ে যেতে যেতে দেখে কাও আর কিয়ান একসাথে যাচ্ছে। কাও কিয়ানকে বলছিল আজ রাতে ডিনার আমি তোমার জন্য নিজের হাতে বানাবো, আজ তোমাকে দেখাবো আমি কিভাবে কুকিং ভালো স্কিল জানি। তারপর তার দুজনে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই লু সেখানে এসে পৌঁছে আর কিয়ানকে তাকে সরি বলতে শুরু করে। দূর থেকে এসে পয়জংও দেখছিল। হঠাৎ সে নিজের গাড়ি স্পিড বাড়িয়ে দেয় আর কিয়ানকে হিট করতে যাচ্ছিল, কিন্তু কিয়ান নিজের পাওয়ার দিয়ে সে গাড়িটা থামিয়ে দেয়। তবে যখন তার পাওয়ার দুর্বল হতে থাকে তখন কাও নিজেকে বিপদে ফেলে দেয়। কিয়ান কাউকে পাশে ঠেলে দিয়ে নিজে দুর্ঘটনার শিকার হয়। পরের সিনে দেখা যায় সে হাসপাতালে। যখন তার জ্ঞান ফেলে তখন সে তার পাশে কাও বসেছিল, সে খুব তার যত্ন নিচ্ছিল। ঠিক তখন লু সেখানে এসে পৌঁছায়। কিয়ান বলে আমি তোমার সাথে দেখা করতে চাই না, আমি আর তোমার মুখও দেখতে চাই না। লু তখন বলে আমি জানতাম যে ওয়েজিং তোমার সাথে এমন করবে, প্লিজ তুমি আমাকে মাফ করো, এসবের জন্য আমাকে দোষ দিও না। তখন কিয়ান তার আনার জিনিসপত্র নিচে ফেলে দেয় এবং বলে আমার এর মধ্যে কিছুই দরকার নেই, আমি শুধু জানি তুমি শুধু নাটক করছো। যাও ওয়েনজিকে খুঁজে বের করো আর ওর সাথে জীবন কাটাও। লো তখন বলে আমার কথা বিশ্বাস করো, আমি এসব করতে চাইনি, আমি জানি না তোমার সাথে এসব কেন হলো, আমি তোমার আসল সত্যটা জানতাম না। এরপর লুর শরীর খারাপ হতে শুরু করে, তার মাথায় খুব ব্যথা করতে থাকে আর সে তার আগের জীবনের স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে। সে মনে করতে থাকে আগের জীবনে সে কিয়ানের সাথে বিয়ে হয়েছিল আর বিয়ের রাতে সেই কিয়ানকে মেরে ফেলেছিল। সেই সময় সে বলেছিল যদি কিয়ান তার জীবনে না আসতো তাহলে সে অবশ্যই ওএনজিকে বিয়ে করতো। সে শুধু ওএনজিকে ভালোবাসতো আর ওএনজি শুধু কিয়ানের কারণে নিজের জীবন দিয়েছিল। এইসব দেখে লু খুবই অবাক হয়ে যায়। তখন সে কিয়ানকে বলে আগে জীবনে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, এটা আমি খুব ভালোভাবে জানি, তাই এবার আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই, তুমি প্লিজ আমাকে একটু ক্ষমা করে দাও। কিয়ান তখন বলে এটা খুব ভালো হয়েছে যে তুমি আগে জীবনে সবকিছু মনে করতে পারছো, তাই এখন আমি তোমার সাথে আর থাকতে চাই না, কারণ এখন আমার জীবনে একজন আছে যে আমাকে সারা জীবন প্রোটেক্ট করবে এবং কখন আমাকে আঘাত করে কথা বলবে না। এখন আমাকে রেস্ট নিতে হবে, তুমি এখান থেকে চলে যেতে পারো। আমি আমার পুরো জীবনে তোমার মুখটা দেখতে চাই না, তাই চেষ্টা করবে যাতে আমার সামনে না আসার। লু তখন বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি। এরপর সে সেখান থেকে চলে যায়। তখন কাও কিয়ানকে সান্ত্বনা দেয়, সে তাকে বলে প্লিজ তুমি আমাকে একবার বলো, তুমি তো বলেছিলে যে আমি সেই মানুষ যার সাথে তুমি তোমার বাকি জীবন কাটাতে চাও, সে কি সত্যি আমি? কিয়ান তখন বলে হ্যাঁ, তোমাকে ছাড়া সে মানুষ আর কে হতে পারে। এটা শুনে কাও আরো বেশি খুশি হয়ে যায়। এরপর কাও কিয়ানকে একটি নেকলেস গিফট করে। নেকলেস পরিয়ে দেওয়ার পর কিয়ানের কপালে একটি কিস করে এবং এইসব দেখে কিয়ান খুব বেশি হাসে। এদিকে লু তার বাড়ি ফিরে যাচ্ছিল, হঠাৎ ওয়েনজিং তার কাছে আসে। সে বলে তুমি জানো পুলিশ আমাকে ধরতে আমার বাড়ি পৌঁছে গেছে, আমি খুবই কষ্ট করে সেখান থেকে পালিয়ে এসেছি, প্লিজ তুমি পুলিশকে বলো যেন আমাকে না ধরে নিয়ে যায়, তুমি যা বলবে আমি তাই করবো, আমি শুধু ফ্যাং এর কথা এসব করেছিলাম,
আমি তোমাকে মারতে চাইনি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি যদি জেলে যাই তাহলে আমি তোমাকে বিয়ে করবো কিভাবে? তুমি তো আমার কথা বুঝেছো তাই না? প্লিজ আমাকে জেলে দিও না। লু তখন বলে, তোমাকে জেলে যাওয়া থেকে বাঁচাতে কেউ পারবে না। আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। তুমি আমাকে দুঃখ দিয়েছো, এটাই তোমার শাস্তি। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তখন ওয়েজিং নিজের কাজের জন্য অনুশোচনা করতে থাকে। অন্যদিকে যখন কাউ কিয়ানের কাছে আসে তখন সে তাকে বলে, লু বাইরে আমার সাথে দেখা করতে এসেছিল। সে আমার কাছে আবার ক্ষমা চাইছে, আর সে এটাও বলছিল যে সে ওয়েজিংকে এখন জেলে পাঠাবে। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। আর লু তোমার সাথে যা কিছু করেছে সেসবের জন্য সে খুবই অনুতপ্ত। সে তোমার কাছে ক্ষমা চাইতে চায়। তুমি আমাকে বলো, তুমি কি সত্যি তাকে ক্ষমা করে দেবে, নাকি আমি তোমার জীবনে থাকবো? কিয়ান তখন বলে, হ্যাঁ, আমার জীবন শুধু একজনই আছে, সেটা তুমি। তোমাকে ছাড়া আমি আর কাউকে পাশে রাখবো না। এটা শুনে কাউ খুবই এক্সাইটেড হয়ে যায়। তারপর কাউ তাকে প্রপোজ করে এবং বলে, আমি জানি আমাদের খুব বেশি সময় নেই, তাই আমি ভাবছি তোমার কাছে আমার ফিলিংটা শেয়ার করে দেই। কিয়ানও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর কাউ তাকে জড়িয়ে ধরে, দুজনে খুব খুশি হয়। এদিকে যখন ড্যাড তার বাড়ি ফিরে আসে তখন অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে লুর নিজের অবস্থা খুবই খারাপ করে ফেলেছে। সে শুধু অ্যালকোহল খেয়ে সময় কাটাচ্ছিল। এটা শুনে ড্যাড সঙ্গে সঙ্গে লুর কাছে যায় এবং লুর সব বোতলগুলো পাশে থেকে সরিয়ে দেয়। তাকে বলেন, এসব থেকে তুমি লুর ফ্যামিলি হেড হওয়ার যোগ্য হারিয়ে ফেলছো। আর যদি তুমি এমন কাজ করো তাহলে এই লু ফ্যামিলি কে সামলাবে? লুর তখন বলে, ড্যাড, এখন আমার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই, আমি এখন মারা যেতে চাই। ড্যাড আবার লুকে বোঝায়, এখন তোমার একটা পথই বাকি, কিয়ানের কাছে যাও, সে তোমাকে অসুস্থতা থেকে বাঁচাতে পারে। এরপর ড্যাড যখন কাউকে কল করে তখন জানতে পারে যে কিয়ান এবং কাউর বিয়ে হতে চলেছে। এটা শুনে লু একদম অবাক হয়ে যায়। সে তখন বলে, কিয়ান কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না, এটা আমি কখনো হতে দেব না। সে কথা মানতে প্রস্তুত ছিল না। এরপর তারা দুজনে কিয়ানের কাছে যেতে বের হয়। কিয়ান এবং কাউ দুজনে ব্র্যাকেটে ছিল। তারা রিং এক্সচেঞ্জ করে এবং খুব খুশি হয়। এই সময় লু সেখানে পৌঁছে এবং কিয়ানের কাছে ক্ষমা যেতে শুরু করে। সে বলে, যদি তুমি চাও আমি আমার সব শেয়ার তোমার নামে ট্রান্সফার করে দিব। প্লিজ তুমি তাও বিয়ে করো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি চাই তুমি আমার সাথে থাকো। আমি জানি আমি তোমার সাথে খুব ভুল করেছি এবং আমি আমার কাজের জন্য অনুতপ্ত। প্লিজ তুমি আমার কথা শোনো, আমাকে এভাবে ছেড়ে যেও না। কিয়ান তাকে বলে, এবার এসব কথা বলা বন্ধ করো, আমি আর তোমার জীবনে আসতে পারবো না। লু তখন বলে, একবার তুমি কন্ট্রাক্টটা তো দেখো। কিয়ান নিজেকে সে কন্ট্রাক্টটা নিয়ে নেয়। সবাই ধরে নেয় যে কিয়ান অবশ্যই 10 বিলিয়নের টাকা কন্ট্রাক্টটা সাইন করবে, কিন্তু কিয়ান কন্ট্রাক্টটি পরে তা ছিঁড়ে ফেলে। সে তখন বলে, এইসব বাজে বাজে জিনিস আমাকে দেখো না, আমি এই টাকার বিনিময়ে তোমার কাছে অবশ্যই আসবো না। লু আরো অবাক হয়ে যায়। এরপর তখন সেখানে কিয়াও কিছু কন্ট্রাক্ট নিয়ে আসে। কিয়ান তখন জিজ্ঞেস করে, এইসব কি? কাও তখন বলে, এইসব ফ্যামিলি অ্যাসেট যা আমার নামে ছিল, এখন আমি সব তোমার নামে ট্রান্সফার করে দিয়েছি। এতে মূল্য 100 মিলিয়ন, যা সবগুলো 1000 বিলিয়নেরও বেশি। এটা থেকে সবাই খুব অবাক হয়ে যায় এবং লু তখন বলে, ঠিক আছে, আমি আরো তোমাকে টাকা দিব, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আর যখন অনেক টাকা উপার্জন করবো সব তোমার নামে দিয়ে দেবো, এমনকি সমস্ত এসেটও তোমার নামে করে দেবো। প্লিজ তুমি আমার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যাও, আমি তোমাকে খুব সুখী রাখবো। কিয়ান তখন বলে, এটা কখনোই সম্ভব নয়। এরপর লু নিজের কাছ থেকে একটা রিং বের করে এবং বলে, দেখো, এই রিংটা আমি তোমার জন্য সংরক্ষণ করে রেখেছিলাম। যখন আমি ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়ে হবে তখন আমি তোমাকে এটা দিব। এখন তোমাকে এটা অবশ্যই পড়তে হবে। কিয়ান তার হাত দেখে বলে, দেখছো তো, আমি ইতিমধ্যে একটা আংটি পরেছি, আর এই আংটিটা পরার কোনো জায়গা নেই। তো বলো জোর করে রিং পরাতে চেষ্টা করে, কিন্তু রিংটা তার সাইজের নয়। রিংটি নিচে পড়ে যায়। সবাই মন্তব্য করে, দেখো, এই ধরনের বয়ফ্রেন্ড যা জানতোই না যে মেয়েটার হাতের আংটির সাইজ কি। সবাই তখন তাকে নিয়ে খুবই হাসি ঠাট্টা করতে থাকে। লুর এই কর্মকাণ্ড দেখে তারা হতাশা আরো বাড়ে। ড্যাড তখন কিয়ানকে বলে, ঠিক আছে, আমি শুধু এটা চাই যে তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, যেন সে জীবনে বাকি জীবনে শান্তিতে কাটাতে পারে। সে ইতিমধ্যে অনেক কিছু পার করে ফেলেছে, আমি চাই না তার জীবনে আরো কষ্ট আসুক। কিয়ান তখন বলে, এটা আমি আপনাদের অনেক আগে থেকে বলছি, এখন আমি আর এইসব করতে পারবো না। এই সব কিছু আমার আন্ডারে বাইরে চলে গেছে। তার শরীরে এখন ইভিল এনার্জি থেকে এসেছে, আর কোনোভাবে তার চিকিৎসা করতে পারবো না। আমি চাই আপনি চলে যান। লু, তুমি আমার জীবনে আর কখনো এন্ট্রি নেবে না, এখানেই সব শেষ। এরপর ড্যাড এবং লু খুবই অনুতপ্ত হয়ে কেঁদে ওঠে। তবে শেষমেশ তারা নিজেরা সেখান থেকে চলে যায়। কিয়ানকে আবার স্টেজে নিয়ে আসা হয়। লু যখন চলে যায় তখন তার মনে বলে, প্লিজ সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি তা খুবই ভুল ছিল। যদি এই জীবনে আরেকটা জীবন পাই তবে আমি তোমাকে সেখানে অবশ্যই নিব, কিন্তু এই জীবনে যা করেছি সেটা আমি আর কখনো করব না। পরের জীবনে তোমাকে আমি অবশ্যই পাবো। এরপর ঘোষণা করা হয় যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে। কিয়ানকে হাক করা হয়। তারা দুজনে খুবই খুশি হয়। সবাই তাদের জন্য তালি বাজাচ্ছে। সবাই খুবই আনন্দিত। কিয়ানের জীবন একটি স্থিতিশীল হয়ে ওঠে। আর এভাবে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং ঘটে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে লুকে কি ক্ষমা করা তো উচিত ছিল?
নাকি কেউ এর সাথে থেকে ভালো করেছে। আমার তো মনে হচ্ছে লোককে ক্ষমা করে দেওয়া একদম উচিত না। তো আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা চাইলে তো মিষ্টি মিষ্টি কমেন্ট করতেই পারো। আর যারা আমার চ্যানেল নতুন আছে তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাংকস ফর ওয়াচিং।